ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সত্যকে চাপা দেওয়া যায় না। আর যারা একে অন্যভাবে ব্যাখ্যা করছেন, কেউ বা ট্রোল করছেন, একদিন এই সত্য যখন প্রকাশিত হবে তখন তারা অনুশোচনায় করবেন, আক্ষেপ করবেন তাদের ভুলের জন্য। আমি যা বলেছি, যা ঘটেছে সেটাই আমি বলেছি। সেদিন যারা আক্রমণে এসেছিল, আমি পাশের বাড়িতে ছিলাম, ওদের যে রুদ্র মূর্তি জানালা দিয়ে লক্ষ্য করলাম, তাতে আমার স্ত্রী আমাকে একটা বাথরুমে নিয়ে, তারপর সে দরজায় দাঁড়িয়ে তাকে অসুস্থ করে ওদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়। একটা পর্যায়ে তারা আমার মনে হয় কমোড এবং ওটা ওই বাথরুম থেকে কমোড আর বেসিনের লোভে তারা দরজা খুলতে উদ্যত হয় এবং শেষ পর্যন্ত ওদের প্রিয়া পরীক্ষা আমার ওয়াইফ আমাকে বলে যে কি করব, আমি বলছি খুলে দাও, যাও, আমার আল্লাহ দিচ্ছে। খুলে দিয়ে পূর্ণ করে কয়েকজন লুকিয়ে আমার দিকে তাকালো, অভাব বিস্ময়ে। তারা ভাবতেই পারেনি আমি ওখানে আছি। ইতিমধ্যে তারা আমার বাসা তো ইতিমধ্যে লুট করে এসেছে, এখানে যা কিছু আছে সব নিয়ে গেছে। গণভবনের ঘটনা পরপরই তারা সংসদ এলাকায় তাণ্ডব চালায়। তো এর মধ্যে যে কর্মীরা সেদিনের, তারা, আমি ভেবেছি তারা আমাকে হয়তো এখনই আক্রমণ করবে, কিন্তু সেটা হলো না। তারা আমাকে বলে আপনার প্রতি আমাদের রাগ ছিল, কিন্তু আমরা মুখোমুখি হয়ে আমাদের আমাদেরকে সেলফি তুলতে দেবেন। আমাকে হ্যাঁ, আমি বললাম হ্যাঁ তুলতে পারবো, আমি ছবি তুলতে পারবো, হ্যাঁ তোমরা চাইলে করবো, তুলো। এটা তারা খুব উৎসাহের সঙ্গে ছবি তুললো। তারপর আমাকে বললো আপনি কোথায় যাবেন, দেখি কোথায় যাই। তখন ওদের মধ্যে একটা গ্রুপ বলল আপনাকে আর্মির হাতে তুলে দিই। একজন খুব অশান্ত গলায় বলল না হলে জনতার হাতে তুলে দিই। তো আমি নির্বাক, আমার প্রতি সহানুভূতিশীল লোকজনই বেশি ছিল এবং তারা আমাকে তাদের একটা শার্ট পরিয়ে, মুখে একটা মাস্ক দিয়ে, তাদের ওই পতাকাবাহী ব্যাজ পরিয়ে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে গিয়ে লেকের পাশে মেইন রোডে দাঁড় করা। হঠাৎ করে একটা ইজি বাইক এসে পড়ে, ইজি বাইকে কিছু না বলে ড্রাইভারকে
আমাদের আমি আমার ওয়াইফকে নিয়ে তারা এই ব্যাগে দুদিকে তারা দুজন, পেছনে আরেকজন, এই তিনজন চিৎকার করতে করতে আমাদের চাচা চাচি খুবই অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছে। এই বলে যে জনগণের যে অবস্থা, তখন ধানমন্ডি সম্প্রদ এলাকা এখানে অনেকে তখন রাস্তায় চেকিং করছে, আমাদেরকে খুঁজছে। ঠিক এই অবস্থায় আল্লাহর অশেষ রহমতে সে বাধা অতিক্রম করলো। সেটাই ছিল সেদিনের ঘটনা। ওরা কোন জায়গায় আপনি ইয়ে করলো, ড্রপ করলো? আমাকে ড্রপ করলো আমরা যেখানে বললাম ঠিক সেখানে। তারা আমাকে ঠিক মহাখালীর কাছাকাছি একটা জায়গায় ড্রপ করলো। তারা চলে গেল, বলে গেল যদি আপনারা আপনাদের সুদিন আসে, ক্ষমতা আসেন, তখন আমাদের মনে রাখবেন। তারপর নিজেদের নামগুলো দিয়ে তারপরে একজনে টেলিফোন নাম্বারও দিল। এই অবস্থা সেই রাতে কেমন কাটতে পারে নিশ্চয়ই এটা একটু ভাবলে বোঝা যায়। হ্যাঁ বলুন ভাই ওবায়দুল কাদের ভাই, আপনি যখন বাংলার বাণী পত্রিকাতে কাজ করতেন, ওই পত্রিকাতে সাপ্তাহিক সিনেমা নামে একটা পত্রিকা বেরোতো, একেবারে একেবারে সিনেমার গল্পের মতো না? আসলে এরকম একটা ঘটনা ঘটবে, সবচেয়ে বড় কথা আমি বেঁচে যাব, সেদিন ওদের হাত থেকে আমি রক্ষা পাবো, এটা ভাবতেই আমার অবাক। ওরা কোন দলের সমর্থক মনে হয়েছে আপনার? তখন ওরা আমার তারা তখন হুজুকে একটা পরিবেশের পরিস্থিতির শিকার, হয়তো কোনো রাজনৈতিক দলও করে না, এমন ছিল দু একজন। কেউ কেউ আবার রাজনীতি সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, এমনও কথাবার্তা আচরণে মনে পড়েছে। কি চমৎকার দেখেন, ওরা সেলফি তুললো, ওরা বলল যদি কোনোদিন আপনাদের সুদিন আসে আমাদের কথা কি মনে থাকবে আপনার, বা ফোন নাম্বার দিয়ে গেল তারা। প্লাস হচ্ছে মনে করেন যারা সেই বাথরুমে ঢুকছিল, বাথরুমের সামগ্রী লুট করার জন্য, তারা একটা দেবদূতের মতো, তারা দেবদূতের মতো একটা আচরণ করলো তারা, অবাক হওয়ার মতো ঘটনা, তাই না? এরপরে আপনি ইয়াতে ঢাকায় কতদিন ছিলেন? 3 মাস 3 দিন। ঢাকা থেকে বেরিয়ে গেলেন কিভাবে? অনেক কষ্টে। আপনি কি রাস্তায় দিনের বেলায় বেরিয়েছিল, জুম্মার পর জুম্মার দিন ছিল, শুক্রবার ছিল। প্রথমত অনেক মিছিল ছিল, ছাত্র শিবিরের, ছাত্র দলের, আবার বৈষম্য বিরোধী বলে চুলি অনেক মিছিল। কোন রকমে নিজেকে কিছুটা আড়াল করে গাড়ির মধ্যে সে দুর্গম অতিক্রম করেছি। তারপর যেখানে আছি সেখানে চলে এসেছি।
যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিলেন ওবায়দুল কাদের ভাই। সেই স্বাধীন দেশটায় ট্রেনিংও দেশে নিয়েছিলাম, ট্রেনিং নিয়েছিলাম এখনকার উত্তরাখণ্ড, দেহরাদুনের পাহাড়ে আমাদের ট্রেনিং হয়েছিল। সেই স্বাধীন দেশে কি অবস্থাটা কাটালেন, জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সময়। আপনি তো একটা অসুস্থ মানুষ, দীর্ঘদিন আপনি চিকিৎসায় ছিলেন। অসুস্থতার জন্য আমাদের সভাপতি, আমার নেত্রী, আমি বলবো আমার অভিভাবক, তিনি আমাকে সব চেক আপ, ট্রিটমেন্ট, তখন আমি অনেকটা বিধ্বস্ত অবস্থায় এখানে এসেছি। তার সঙ্গে আমার দেখা হয়, কারোর সঙ্গে দেখা হয় না, টেলিফোনে যোগাযোগ তাও খুব বেশি ছিল না। একটা প্রচার আছে ওবায়দুল কাদের ভাই, একটা প্রচার আছে আপনি সিলেটে একজন বিএনপি নেতার বাড়িতে ছিলেন। বললাম তো, আমি কুসমিন কালেও তখনকার ওই সময় সিলেটে তার কাছে যাইনি, সিলেট আমি কখনো যাইনি। এবং যেসব জায়গায় তল্লাশি করা হচ্ছে সেরকম কোনো বাসা আমি গিয়েছি, একটা যখন টেলিভিশনে দেখি তখন আমার হাসি পেয়েছি, ইন্টেলিজেন্স এত পুরো, যেখানে সেখানে আমরা চালিয়েছি। এরা এই 15-16 বছর আপনাদের অধীনে ছিল, আপনারা তো টের পান নাই এদের মান সম্পর্কে। অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি। যা কিছু ঘটবে তার সবকিছু তো আমরা টের পাইনি। আমরা অনিবার্য প্রথম, এটা আসলে আমরা ভাবিনি। ইন্টেলিজেন্স থেকে এ ধরনের কোন ইনফরমেশন আমাদের কাছে ছিল না। এত দ্রুত ঘটনাগুলো ঘটে গেছে, খুব দ্রুত, এটা পূর্ব পরিকল্পিত। এখন তো সব স্পষ্ট, সব পূর্ব পরিকল্পিত, এবং টার্গেটটা ছিল আমাদের মুক্তিযুদ্ধ। সেদিন তাদের টার্গেট ছিল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে তারা হত্যা করবে, সেদিন তাদের টার্গেট ছিল শুধু তার পদত্যাগ হত্যা। আপনি একটা কথা মজা করে বলতেন যে বিএনপি মহাসচিবের বাসায় গিয়ে উঠবেন। এটা মজা করেই বলছি। তারপরে আবার সবসময় মজা করে বলতেন রেড কার্ড খেলা হবে, এই সংলাপগুলা। এগুলো তো মাঠের মধ্যে জনগণ তো পছন্দ, হিউমার ছিল, হিউমার আছে। জি, আপনি রাজনীতিতে হিউমার বিষয়টা আপনি সচল রেখেছিলেন, যেগুলা একসময় অনেক ছিল, এখন এগুলা নাই সেভাবে আর কি। এটা জনগণ পছন্দ করেছে, সেজন্য আমি হিউমার, বাস্তবসম্মত কিছু হিউমার আমি করেছি। এটা কোনো আক্রমণাত্মক কথা আমি কাউকে বলিনি, ভঙ্গিটা ছিল হিউমারের। আপনার কি মনে হয় ওবায়দুল কাদের ভাই, আপনাদের মানে বাংলাদেশটাকে আপনারা যে রূপটা তৈরি করেছিলেন, বাংলাদেশের উন্নয়নের রূপ, কিন্তু ওই নির্বাচনগুলা সবার কাছে গ্রহণযোগ্য না হওয়ায় সেই বিপদটা তৈরি হয়ে গেল, তাই না? 2008 সালের নির্বাচন তো বিতর্কিত ছিল,
এমনটা বলার কোনো না, এটা কোনো বলার উপায় নেই। 2008 সালের নির্বাচনটা ভূমিধস বিজয়, সেটা আপনাদের। বিজয় হয়েছে। 2014 তো প্রধানমন্ত্রী গণভবনে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ করেছিলেন। সেদিন যদি তিনি আসতেন তাহলে গণতন্ত্রের ইতিহাসে একটা নতুন অধ্যায় রচিত হতো। এরপর কোকোর, বেগম জিয়ার সন্তান কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গণভবন থেকে প্রোগ্রাম করে বেগম জিয়ার বাড়িতে শোকার্ত মাকে সান্ত্বনা দিতে গেছেন। কিন্তু সেখানে গিয়ে তিনি অবাক, মূল ফটক বন্ধ, ভেতরের গেটও বন্ধ। এরকম একটা বিষয়, দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন মাকে সান্ত্বনা দিতে, সেদিন তারা ঘরের দরজা বন্ধ করে দিয়ে, বাড়ির দরজা বন্ধ করে দিয়ে বাংলাদেশে সংলাপের পথে কণ্ঠক ছড়ানোর কথা। বাস্তবে সংলাপের দরজাই অনেকটা বন্ধ করে দেয়। সেদিনও যদি বেগম জিয়ার বাড়িটা শেখ হাসিনার জন্য বন্ধ না হতো, তাহলে এদেশে গণতন্ত্রের জন্য সুবাতাসই হতো বয়ে আনতো। সেটা হলো না। এরকম অনেক ঘটনা। তারপর আপনাদের নেতাকর্মী কারো কারো একটা বেপরোয়া আচরণও কিন্তু মানুষকে বিক্ষুব্ধ করেছেন। সেটা আমাদের নিজেদের মধ্যে একটা চর্চা ছিল। যেমন আপনার ভাই কথাবার্তা মানুষ পছন্দ করে না, কিন্তু না, ঠিক সত্যি বলছি। আপনি দলের সাধারণ সম্পাদক, দ্বিতীয় প্রধান ব্যক্তি, আপনার ভাই যেভাবে কথা বলতেন, এগুলো মানুষ কিন্তু পছন্দ করে নাই। যা পছন্দ করে না, মানুষ পছন্দ করে না, এটাকে আমি বলতে পারি আমিও পছন্দ করি, কারণ মানুষকে নিয়ে আমাদের আছে। উন্নয়ন আমরা অনেক করছি, কিন্তু আচরণগত কিছু সমস্যা ছিল। আমি এক কথা, সেটাই হোক, কোন স্পেসিফিক ঘটনার কথা আমি উল্লেখ করতে পারলাম না। ওবায়দুল কাদের ভাই, কাদের ভাই, আপনি কোন সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন? এ কথা আমি বলবো না। অনেক দিন আপনি রাজনীতি করেছেন, আপনি নেতাকর্মী পরিবেষ্টিত থাকতে পছন্দ করেন, অনেকদিন আপনি কথা বলতে পারেন নাই, কথা বলেন নাই, আপনাকে দম বন্ধ হয়ে আসছিল? আসলে কিছু কিছু সময় আছে, সাইলেন্স ইজ স্ট্রঙ্গার দেন ওয়ার্ডস। পরিস্থিতিতে, কিছু কিছু পরিস্থিতিতে নীরবতাই শব্দের চেয়ে ক্ষতি। আর তাছাড়া আমি তখন স্বাভাবিকভাবে নানান টানাপোড়েনে তখনকার পরিস্থিতিতে আমি বিধ্বস্ত হয়ে পড়েছি। সে অবস্থা আমাদের নেত্রী, আমার বন্ধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ হাসিনা, দুজনের পরামর্শে আমাকে নিজের থেকে মনোযোগী হতে বললেন। বললেন আগে সুস্থ থাকতে,
তারপর সময় আসলে দেখা যাবে আমাকে। আগে তো আমার চেকআপ হতো সিঙ্গাপুরে, এখন তো আমার পাসপোর্ট ভিসা কিছুই ছিল না, বাধ্য হয়ে কলকাতা আমি যেখানে আছি এখানেই আমাকে আমার অসুস্থতার কারণে আমাকে এখানে আমরা চেক আপ, ট্রিটমেন্ট এগুলো সেরেছি। এখন আমি নেত্রী তনুশ্রী নিয়ে কথা বলছি, তিনি নিজে আমাকে একটি কথা বলেছেন। আপনি বাংলাদেশের সর্বশেষ 4 আগস্ট আপনি তো প্রতিদিন একটা ব্রিফিং করতেন, 4 আগস্ট আপনি ব্রিফিং করেন নাই, জাহাঙ্গীর কবির নানক ব্রিফিং করেছিল। তখন কি আপনাকে ব্রিফিং থেকে বিরত রাখা হয়েছিল? না, সেদিন যেটা হয়েছে সেটা হচ্ছে আমি কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম দলের লোকজনকে, সিনিয়র নেতাদের বলছিলাম আজকে তুমি ইনভাইট করো, আজকে কালকে একজন করবে, এটা হয়ে ওঠে। এরপর যে আমি সেদিন ব্রিফিং এর সবকিছু রেডি করে দিই, আমি আমার রুমে বসে নানাকে বললাম আজকে তুমি তো, সে বলছিল আমাকে যে রাজা ভাইকে দেবো, আমি বললাম তুমি করো আজকে। তো মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আওয়ামী লীগের আমি সারাদিন অফিসে ছিলাম, বাসায় ফিরেছি রাতে, অনেকে বলছে আমি অফিসে ছিলাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনি, যে কোনো দল, বড় বড় দল প্রতিদিনই একজনের ব্রিফিং করবে, এটা উচিত নয়। এখানে পার্টির অন্য লিডারও আছে, তারাও এক একজন কথা বলতে পারে, এটা অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য। এটা খুব শেষ দিকে এসে মনে পড়লো কাদের ভাই। না, আমি আগেও বলছিলাম, তার আগের দিনে আমি হানিফকে বলছিলাম, এরা করতে চাইতো না আমার, আমি নানককে কাগজটা দিলাম, সে বললো যে কি রাজা ভাইকে দিয়ে করাবো, তুমি করো। সেটা তো আমার ইনস্ট্রাকশন। অনেকদিন পরে আমরা আপনার বক্তব্য শুনছি, এবং আপনি যখন কথা বলতে শুরু করলেন আপনি বললেন আপনার নেত্রীর পরামর্শে আপনাকে অ্যাক্টিভ হতে বলা হয়েছে। আপনি অ্যাক্টিভ হতে বলা হলো যে আপনি সবার আগে একটা ভারতীয় মিডিয়া বেছে নিলেন কেন? মিডিয়া, ভারতীয় মিডিয়া, সেটা যে মিডিয়া আপনি প্রথম কথা বললেন, আপনার বাংলাদেশের সব সাংবাদিকদের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক আছে। আপনি এটা না জেনে বলবেন না, আচ্ছা, আমার কাছে জানবেন তো। আমি প্রথম যেটা করেছি, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটা দীর্ঘ স্টেটমেন্ট করেছি, সেটা আওয়ামী লীগের ওয়েবসাইটে, সত্যটা আপনাকে জানাচ্ছি। আচ্ছা, গুড। প্রথম স্টেটমেন্ট আমার আওয়ামী লীগের ওয়েবসাইট, সেটা অন্য কোনো কাগজ, আওয়ামী লীগের ওয়েবসাইট দিয়ে। এটা কি আপনি ভারত বলবেন? না, এটা তো আওয়ামী লীগ ওয়েবসাইট, সেটা এটা আপনার তো জানা একটু গ্যাপ ছিল। জি জি, এটা আমার ভুল। আপনি বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি একটা নিষিদ্ধ দলের সাধারণ সম্পাদক, এই বিষয়টা কিভাবে দেখেন আপনি? যারা নিষিদ্ধ করেছে বাংলাদেশের জনগণ অচিরেই তাদের নিষিদ্ধ করবে। এই নিষিদ্ধ করা আওয়ামী লীগের জন্য চাপে ঘর হয়েছে। আমাদের নেত্রী জনপ্রিয়তা অপরিবর্তিত আছে, এবং আমাদের
পার্টির জনপ্রিয়তা বাড়ছে, সমর্থন বাড়ছে। আমাদের নেতা কর্মীরা দীর্ঘদিন কষ্টকর জীবন যাপন করছিল। আমাদের নেতা কর্মীদের একটা বিরাট অংশ বাংলাদেশের বিভিন্ন কারণে বন্দী অবস্থায়। সেই সময় বাইরে যে কর্মীরা নিষ্ক্রিয় ছিল, নেতারা নিষ্ক্রিয় ছিল, তারা সেদিন নতুন প্রাণ ফিরে পেয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমাদের পার্টিকে আরো সক্রিয় করবে। এখন দেখুন যে মিছিল আর মিছিল বাংলাদেশে হচ্ছে, প্রতিদিনই অনেক মিছিল হচ্ছে। এটা কেবল বাড়ছে, মিছিলের উপস্থিতিও বাড়ছে, মিছিলের সংখ্যা বাড়ছে। আপনার এই বক্তব্য সঠিক, কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে আমরা সবাই দেখছি সক্রিয় হচ্ছে একমাত্র শেখ হাসিনা। তিনি প্রতিদিন কথা বলছেন নেতাকর্মীদের সাথে, নেতার সরাসরি যোগাযোগ। এর বাইরে আর কোন নেতা সেভাবে সক্রিয় না। সক্রিয় না কথা আমি বলবো না, যা যা সামর্থ্যের আওতায় যা যা করা দরকার সবাই তাদের দায়িত্ব পালন সচেষ্ট চেষ্টা করে যাচ্ছে। আমাদের একটা ভয়াবহ ঘটনার পর সবকিছু সামাল দেওয়া এত সহজ নয়। তারপরেও আমাদের নেতারা কর্মীরা সবাই কাজ করে যাচ্ছে। আরেকটা ব্যাপার আমি একটু করি, যে আপনি শুধু নিষিদ্ধ করা না, আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করা হয়েছে। বাংলাদেশে সবাইকে নিয়ে একটা নির্বাচনের জন্য আন্তর্জাতিক একটা বক্তব্য আছে, সব মহলে একটা চাপ আছে। কিন্তু এই সরকার তারা আপনার নিবন্ধন বাতিলের মাধ্যমে এমন একটা নির্বাচনের পথে অগ্রসর হচ্ছে যেখানে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। এটাকে কিভাবে দেখবেন? সে নির্বাচন করার মতো তাদের যে স্বপ্ন, ওই স্বপ্ন তো সফল নাও পারে, সেই স্বপ্ন তারা সফল করতে পারবে। ডক্টর ইউনূস সাম্প্রদায়িক উগ্রবাদীদের সঙ্গে নিয়ে, ফার রাইট এক্সট্রিমিস্টদের সঙ্গে নিয়ে স্বপ্ন দিচ্ছে রাষ্ট্রপতি। এখন আবার রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন আসছে, মাঝে মাঝে পদত্যাগের নাটক সাজাচ্ছে নিজের শক্তি যাচাইয়ের জন্য, সমর্থন যাচাইয়ের জন্য। বাস্তবে কিন্তু পরিস্থিতিটা উল্টো, এবং বাস্তবে ইউনূসকে তার এই অপকর্মের জন্য তাকে চরম মূল্য দিতে। যে আদালতে আপনারা যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন, সেই আদালতে তারা আপনাদের বিচারের উদ্যোগ নিয়েছে। যে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই আদালতে তারা শেখ হাসিনাকে ফাঁসি দিতে চায়, আপনাকে ফাঁসি দিতে চায়। কিভাবে মোকাবেলা করবে? 212টা কেস খুনের মামলা, আমাদের নেত্রীর 4 প্রদেশ, ওটা বঙ্গবন্ধু পরিবারের প্রায় সকলেই মামলা, সেটা সহজ